এদিকে রংপুরে 4 খুনের ঘটনা এবার নতুন মোড়, ফেঁসে যাচ্ছে ক্ষমতাধর ব্যক্তিরা। এর মধ্যে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে 2 আসামি। এর মধ্যে ফেঁসে গেল এক পুলিশ সদস্য। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন এবং সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকেই। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, বাংলাদেশ এমনই একটা দেশ, প্রতিটা ঘটনার পিছনে লুকিয়ে থাকে অর্ধ শতাধিক ঘটনা। দর্শক, ঠিক আপনারা জানেন যে গত 2 দিন আগে রংপুরের একটা মাস্টার ফ্যামিলিকে একেবারে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছে, যেটা আপনাদের সামনে তার বর্ণনা দেওয়া একেবারে আমার দ্বারা অসম্ভব। দর্শক, হয়তোবা এই ঘটনাকে যে কোনোভাবে সরকার বা যে কোনো একটা গোষ্ঠী চাপা দেওয়ার চেষ্টা করেছিল, তবে এবার বিভিন্ন দিকের বিভিন্ন বর্ণনা এবং রিমান্ডে আসামিদের বর্ণনায় ফেঁসে গিয়েছে সরকার। দর্শক, কথা বাড়াচ্ছি না। একভাবে যে ডক্টর তাদের ময়নাতদন্ত করেছে, যে ডোম তাদের ময়নাতদন্ত করেছে, সে এক বর্ণনা দেয়, খুনি এক বর্ণনা দেয়, পুলিশ এক বর্ণনা দেয়। 3 দিকের বর্ণনা যখন ম্যাচিং হচ্ছিল না, তখন থেকেই কিন্তু সন্দেহ শুরু হয়। দর্শক, এবার শেষমেশ পুলিশই কিন্তু ফেঁসে গিয়েছে। আমরা বিস্তারিত দেখব। এই ঘটনায় সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে, মানে পুরোপুরি যা ভেবেছিল দেশের মানুষ তার থেকে সম্পূর্ণ ভিন্ন। এর পিছনে ভয়ানক কাণ্ড রয়েছে, আমরা একটু দেখব। লাস্টে গুরুত্বপূর্ণ কথা আছে, শুনে যাবেন, এবং ভিডিওগুলো লাস্টে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া আছে, অবশ্যই দেখবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে শেখ ফরিদের। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের বড় ধরনের অমিল পাওয়া যায়। একই সঙ্গে আসামির পোশাক বিতর্ক, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহত 4 জনকে শ্বাসরোধে করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী কারো চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ ময়নাতদন্তে উঠে আসেনি। আরও স্পষ্ট করে তিনি জানিয়েছেন, নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের আলামত পাওয়া যায়নি, বরং কয়েকদিন মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে স্বাভাবিকভাবে মুখ ও চেহারার এমন পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি। আমরা একটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায়নি। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন, নিহত আগামী চক্রবর্তীর মুখের চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল। ময়না তদন্তের তথ্যের পর পুলিশের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের পর আসামিদের পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জেলা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্টের শার্ট ছিল, আটক হওয়ার পর আসামি সিদ্ধার্থ দাসের গায়েও হুবহু একই নকশার শার্ট দেখা যায়। সিদ্ধার্থের শার্ট নিয়ে তার বাবা বিনয় দাস জানিয়েছেন,
তিনি যখন তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তখন ওর গায়ে কেবল একটি ঘিয়া রঙের গেঞ্জি ছিল। পরে কিভাবে ওর গায়ে এই শার্ট এলো তা তার জানা নেই। আচ্ছা, সিদ্ধার্থকে যার বাসা থেকে ধরে তখন আপনি ছিলেন? আমি তো যে ধরে দিয়েছি। আপনি ওই সময় ধরে দিয়েছেন? হ্যাঁ। তখন সিদ্ধার্থের পরনে কি ছিল? একটা গেঞ্জি ছিল। গেঞ্জি ছিল? হ্যাঁ। এই শার্টটা কি দেখছেন কখনো সিদ্ধার্থ? না না, এই শার্টটা কার? তা তো জানি না। আপনি সিদ্ধার্থর গায়ে কখনো এই শার্ট দেখছিলেন? না। আপনার ছেলের শার্ট এটা কি না? না না, এটা আপনার ছেলের শার্ট না? না। এটা কার শার্ট? তা তো জানি না আমি। তবে এই অভিযোগকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী। তার মতে এটি আড়ংয়ের শার্ট, যা হাজার হাজার মানুষের থাকতে পারে। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটা ডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া আসামিদের গতিবিধি ও ঘটনাস্থল ত্যাগের সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে 20 আগস্ট শেষ রাতে বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা শিক্ষক সহ 4 জনকে হত্যা করে এবং 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। কিন্তু পুলিশের বক্তব্যের সাথে মিলছে না আসামি সিদ্ধার্থের বাবা ও সীমান্ত দাসের মায়ের মন্তব্য, বরং তারা দুজন দিয়েছেন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার আপনার ছেলে বাসায় কখন প্রবেশ করে? বৃহস্পতিবারে রীতিমতো সে যেভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করে ঠিক ওইভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমি রাত 12টা পর্যন্ত তো দোকান করি, ও বাইরে খেলা খেলতেছে, মানে দাঁড়ায় দাঁড়ায় আছে। আমি বললাম বাবা বাসায় আসো। বাবা আজকে বাসায় থাকবো না, আমি সীমান্তদের বাসায় থাকবো। বৃহস্পতিবার সীমান্ত রাতে কোথায় ছিল? সিদ্ধার্থ সীমান্ত কি এই আপনাদের বাসায় ছিল? আমার ছেলে আসছে 11:30টায়, আসছে খাওয়া দাওয়া করছে, করে রেস্ট নিছে, আমাদের সঙ্গে কথা বলার পরে একটু বের হলো, হওয়ার পরে নাকি ও বের হয়েছে, তা 2 জনের দেখা হয়েছে। তা ও ঘরে যা মানে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, কিছুক্ষণ কথা টথা বলে নাকি ও বের হয়ে আসছে। তা এই কথাটা আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে তোর কাছে ছিল এখানে? তা বললো যে না, হ্যাঁ আসছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার সাথে একটু কথাবার্তা বলে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা ও জানে না। বাসার মোবাইল ফোন বন্ধ থাকা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েও রহস্য কাটছে না। ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমারকে ডেকে লাইন সচল করা হয়। তিনি জানান খুঁটি থেকে মেইন লাইনের সংযোগটি সুনির্দিষ্টভাবে খুলে ফেলা হয়েছিল, যা কোনো স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয়। ওখানে যে লাইনটা আমি ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না, শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। কিন্তু ডিবি পুলিশ বলছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি তাদের জানা নেই। এদিকে মরদেহগুলো উদ্ধারের সময় সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়েও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশ যখন স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করছে, তখনও গণপতির বাড়ির সামনের গলিতে অবস্থান করছিল সিদ্ধার্থ দাস। এছাড়াও রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্তের অমিল এবং পারিপার্শ্বিক নানা অসঙ্গতির কারণে হত্যাকাণ্ডটির প্রকৃত মোটিভ ও নেপথ্যের ঘটনা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এরই মধ্যে দীর্ঘ বছর ধরে জঙ্গি এবং সন্ত্রাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করে বলছেন এই ঘটনা জেএমবির জঙ্গিরা ঘটাতে পারে। তবে তাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। শিক্ষকের বাড়ি দখলের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল তথা বিএনপির চাঁদাবাজ বা দখলবাজ ব্যক্তিরা প্রফেশনাল কিলার ভাড়া করেও এই ঘটনা ঘটাতে পারে। কেননা প্রথমে শিক্ষক, এরপর তার স্ত্রী এবং কন্যাকে হত্যার পর ঘুমন্ত অবস্থায় তার 13 বছরের ছোট্ট শিশুকেও হত্যা করেছে ঘাতকেরা। রংপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা এই মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন রংপুরে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের পিতামাতাকে আপনারা একটু নিরাপত্তা দিন,
যে কোনো সময় কিন্তু তারা কিডন্যাপ হয়ে যেতে পারে, নিখোঁজ হয়ে নিখোঁজ করতে পারেন এই সরকারের প্রশাসনের লোকেরা। কেননা এই ঘটনা কিন্তু এরই মধ্যে ভিন্ন দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে তথা জজমেয়ার নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে কিন্তু একটা গল্প সাজাইয়া দুইজন হিন্দু নিরপরাধ ব্যক্তিকে ওরা গ্রেফতার করেছে এবং এখানে তদন্তের জন্য একজন হিন্দু পুলিশ অফিসারকেও কিন্তু ওরা যোগ করেছে। এই এক প্রতিবেশীর কথা শুনেন, এবার বুঝছেন তো ওখানে থাকা প্রতিবেশী অন্য হিন্দুরা কতটা অসহায়ের মধ্যে আছে। তাই তাদের নিরাপত্তার দায়িত্ব এবং সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সকলের, সাধারণ জনতার। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম এর সাবেক প্রধান মনিরুল ইসলাম সাহেবকে তো আপনারা ভালো করে চিনেন। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি এবং সন্ত্রাসীরা এনার নাম শুনলে কিন্তু ওদের শরীরে 500 ডিগ্রির উপরে জ্বর উঠে যেত। তিনি এরই মধ্যে সাংবাদিক নবনীতা চৌধুরীর একটা প্রোগ্রামে এসে বলেছে যে এই ঘটনা রংপুরের পুলিশ কমিশনার যে কান্না করেছে এই কান্নাটা ছিল তার শতভাগ নিশ্চিত। তিনি বলছেন এটা ছিল তার নাটক এবং তিনি সন্দেহ পোষণ করে বলেছেন 90 জেএমবির জঙ্গিরা সাধারণত যেভাবে একই জায়গায় একাধিক গণহত্যা সংঘটিত ঘটায় এবং তার কোনো শব্দ হয় না, সেই শব্দবিহীন যেভাবে গণহত্যাগুলো ঘটায় এখানে সেইটাই ঘটিয়েছে এবং ঠান্ডা মাথায় হত্যার পরে তারা গেট আবার তালা মেরে রেখেছে এবং আগে থেকে ঘরের সমস্ত লাইট বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। সবকিছু একেবারে ঠান্ডা মাথায় করেছে তারা। মনিরুল সাহেবের সেই 40 মিনিট সাক্ষাৎকারের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রংপুর জেলা স্কুলের সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ। তারা এরই মধ্যে বলা শুরু করেছেন যে বাংলাদেশের প্রশাসন কি FBI বা মোসাদে পরিণত হয়েছে যে আধা ঘন্টার মধ্যেই তারা এই খুনের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে ধরতে পারলো। মনে রাখবেন এই যে রংপুরের যে কমিশনার তিনি কিন্তু বলছেন যে DNA পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারছেন এই দুইজন ওই যে খেজুর আর শশা খাইছে এর মধ্যে তাদের DNA পরীক্ষা করছে। মাথায় রাখবেন বাংলাদেশে DNA পরীক্ষা করার মতো মেশিন কিন্তু কারো ব্যক্তিগত নাই। বাংলাদেশের মধ্যে 2টা মেশিন আছে, এর মধ্যে একটা নষ্ট আর একটা মেশিন আছে শুধু সিআইডির তত্ত্বাবধানে। আপনি সেখানে যাইয়েই কিন্তু ডিএনএ পরীক্ষা করতে পারবেন না, ওখানে একটা সিরিয়ালের ব্যাপার আছে। মিনিমাম হইলেও যত বড় সিরিয়াসই হোক না কেন 4 থেকে 5 দিন লাগবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ঘটনা কে জড়িত, কার লালা লেগে আছে ওই শশার সাথে সেটা বের করতে। কিন্তু পুলিশ কিন্তু মাত্র 1-3-4 ঘন্টার মধ্যে একেবারে শনাক্ত কইরা ঘুমন্ত অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। একটা শার্টের মিল পাওয়া গেছে, এটা নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন ওই পুলিশ অফিসার আবার এসে কয় যে এটা আমি আড়ং থেকে কিনেছি, একই কালার হতে পারে। কিন্তু সিদ্ধার্থর বাবা কিন্তু বলেছেন মিডিয়ার সামনে আমি আমার সন্তানকে ঘুমন্ত অবস্থায় পুলিশের হাতে যখন তুলে দিয়েছিলাম তখন ওর গায়ে পরনে ছিল শুধুমাত্র একটা গেঞ্জি। যখন ওকে নিয়ে যায় বাড়ি থেকে গ্রেফতার করে একটা পোশাক কেন একটা সুতাও বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় নাই। রংপুর মহানগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় অ্যাসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের প্রাথমিক আলামত। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকে এই সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বদ্ধ জায়গায় পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়েও ব্যতিক্রম বলে ব্যাখ্যা পুলিশের। এখন পর্যন্ত তদন্তে 2 জনেরই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি। প্রাথমিকভাবেও পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, এরকম কোনো চিহ্ন ঘটনা নেই। সিআইডি বলছে প্রিয় মেয়ের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বিভৎস। এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরো কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয় ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরো কেউ জড়িত ছিল কিনা। তবে পুলিশের দাবি অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেনসিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে।
এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি? একটু গভীর বিশ্লেষণ করে আজকে আপনার কমেন্টে মতামতটি লিখুন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে খুবই দ্রুত, তাই সেগুলো দেখতে অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।